সম্পূর্ণ এই টুর্নামেন্টে কটা ম্যাচ জিতেছো, কটা ম্যাচ হেরেছো, সেই সব কিছু বাদ দাও। এখন যেটা লক্ষ্য সেটা হলো আগামী দুটো ম্যাচ জেতা, যার মধ্যে একটা ম্যাচ আছে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং এই ম্যাচটা জেতার পরে বাকি যে ম্যাচটা পড়ে থাকছে সেটা প্ল্যানিং করা যাবে। তার ফলেই তুমি হিস্ট্রি রিপিট করতে পারবে, হিস্ট্রি ডিফিট করতে পারবে, যেটা এই বছর ভারতের এই আইসিসি টি-20 বিশ্বকাপের যে বিজ্ঞাপনের মূল ভাষা ছিল, সেইটাই আমি তোমাদের বললাম। আজকে যে খেলাটা আছে ইংল্যান্ডের বিরুদ্ধে, সেই ম্যাচটা সেমিফাইনাল ম্যাচ, সেকেন্ড সেমিফাইনাল। গত বছরেও ভারত ইংল্যান্ড সেমিফাইনাল খেলেছিল, যেখানে ভারত দাপটের সঙ্গে ইংল্যান্ডকে হারিয়েছিল। এবং তার আগের বছর 2022 সালে তখনও সেই বছরও ভারত আর ইংল্যান্ড সেমিফাইনাল খেলেছিল, আর সেই বছর ইংল্যান্ড ভারতকে দাপটের সঙ্গে হারিয়েছিল। তো আজকে যে ম্যাচটা আছে দুটো দলের জন্যই ডু অর ডাই ম্যাচ, আর সেখানে দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, ভারতীয় দলে কি পরিবর্তনটা আসতে পারে, যেটা অনেক কেউ একটা ভাবনা নিয়ে বসে আছে, একটা এক্সপেক্ট করছে, যেটা হলো ঈশান কিষানকে দিয়ে ওপেন করানো হবে সঞ্জু স্যামসনের সঙ্গে, এবং সেই সঙ্গে অভিষেক শর্মা বাদ যাবে টিম থেকে, আর মিডল অর্ডারে ঢুকবে রিঙ্কু সিং। সেই সব বিষয়টাই ভিডিওতে আলোচনা করব। ইংল্যান্ডের হয়ে কোন প্লেয়ারটা সব থেকে বেশি খতরনাক হতে পারে, ভারতের জন্য কোন প্লেয়ারটা কী ফ্যাক্টর হতে পারে, সেই সব কিছু বিস্তারিত এই ভিডিওতে তোমরা পাবে আলোচনার মতো করে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিও শেষে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাও। তো চলো আলোচনার মেন টপিকে যাওয়া যাক। কথা হলো খেলাটা আছে ওয়াংখেড়েতে, আর ইংল্যান্ড সেই খেলতে আসে শ্রীলঙ্কা থেকে আমাদের ভারতে, ওয়াংখেড়েতে। প্রথম ম্যাচগুলো ভারতে খেলেছিল, কিছু ম্যাচ আমাদের ইডেনেও খেলেছিল, সেই সব কিছু হয়েছে ঠিকই, কিন্তু এই সুপার 8-এর ম্যাচগুলো খেলার জন্য চলে গেছিলো শ্রীলঙ্কায়, আর শ্রীলঙ্কা থেকে আবার ভারতে আসছে। এবার শ্রীলঙ্কান কন্ডিশন ইন্ডিয়ান কন্ডিশনের মধ্যে অনেকটা তফাৎ আছে, যেখানে শ্রীলঙ্কায় তারা 4টে স্পিনার নিয়ে গিয়েছিল, আর আজকে মুম্বাইতে বা ওয়াংখেড়েতে তারা কিন্তু 4টে স্পিনার নিয়ে খেলতে পারবে না, কারণ 4টে স্পিনার এইখানে খেলালে খুব একটা বেশি কাজ হবে না। মাঠটা ছোট ওয়াংখেড়ে, তবে রান হয় এই মাঠে। মোটামুটি পিচ যেভাবে তৈরি হয়, ব্যাটে বল আসে, তবে স্পিনাররা যে খুব একটা বেশি সাহায্য পায় এমনটা নয়, পেস বোলাররাই সাহায্য পায়, তবে স্পিনার দুটো দলে রাখা এনাফ আমার মতে। হ্যাঁ, এবার আমি গেম প্ল্যান করছি না যে আমার প্ল্যানেই দেশ বা দলগুলো খেলবে, সেটা নয়, আমি আমার মতো করে আলোচনা করছি, আর তোমাদের মতামতটাও কমেন্টে জানিও। এটাই হচ্ছে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটারদের আসল কাজ। তো যাই হোক, সেখানে অভিষেক শর্মাকে নিয়ে একটা চিন্তার বিষয় আছে। ভারতের প্লেইং ইলেভেন আনচেঞ্জ থাকার পসিবিলিটিটাই বেশি, তবে এই মুহূর্তে কনফিডেন্স একেবারে লো অবস্থায় রয়েছে আমাদের অভিষেক শর্মার। এবার অভিষেক শর্মা যদি একটা ভালো স্টার্টও দিতে পারে, সেটাই দলের জন্য বেটার হবে। এবার কি, অভিষেক শর্মা ইংল্যান্ডের পেসারদের খুব ভালো খেলে, সেটা জোফরা আর্চার বলো কি স্যাম কারান বলো, ভালো খেলে। সঞ্জু স্যামসন জোফরা আর্চারের এগেনস্টে স্ট্রাগল করে, এটা আগেও দেখা গেছে। এবার কথা হলো ফর্মের একদম টপ পজিশনে রয়েছে এই মুহূর্তে সঞ্জু স্যামসন, কনফিডেন্সের দিক থেকেও, কারণ লাস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কার্যত একা হাতে জিতিয়েছে সঞ্জু স্যামসন ভারতকে। এবার অভিষেক শর্মা যতই ভালো খেলুক এই ইংল্যান্ডের পেসারদের বিরুদ্ধে, অভিষেক শর্মা এই মুহূর্তে একেবারে কনফিডেন্সের লো, একদম শেষ জায়গায় রয়েছে। কিভাবে খেলবে, এটা একটা চিন্তাভাবনার বিষয় থাকছে। যদি অভিষেক শর্মা খেলে, তাকে ভালো খেলতে হবে, এটা সম্পূর্ণ টিমের ওপর নির্ভর করছে যে তাকে খেলানো হবে কি হবে না। আবার বিভিন্ন সূত্র থেকে এইটাই খবর আসছে যে তাকে বাদ দিয়ে রিঙ্কু সিংকে দলে নেওয়া হবে। সেক্ষেত্রে ভারতের প্লেইং ইলেভেনটা কিছুটা এইরকম হবে। ওপেন করবে সঞ্জু স্যামসনের সঙ্গে ঈশান কিষান, 1 ডাউনে তিলক ভার্মা, 2 ডাউনে সূর্যকুমার, তারপর হার্দিক পান্ডিয়া, তারপর শিবম দুবে, তারপর রিঙ্কু সিং, তারপর অক্ষর প্যাটেল, এবং শেষ 3জন বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা। এইরকম কিছু একটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে, যদি না হয় তো সেম প্লেইং ইলেভেনে নামানো হবে। এবার কথা হলো ইংল্যান্ডের জন্য কোন প্লেয়ার কেমন কি ফ্যাক্টর হতে পারে। দেখো, ইংল্যান্ডের জন্য যে দুটো প্লেয়ার সব থেকে বেশি জেতার জন্য ভূমিকা বজায় রাখবে, তার মধ্যে একজন হলো উইল জ্যাক এবং আরেকজন হলো হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক দুর্দান্ত ফর্মে রয়েছে, তবে জস বাটলার আমাদের অভিষেক শর্মা কি খারাপ ফর্মে আছে, তার থেকেও খারাপ ফর্মে আছে জস বাটলার। এবার খেলাটা যেহেতু মুম্বাইয়ের পিচে, এই পিচে ভালো বল ব্যাটে আসে, সেক্ষেত্রে আবার কিন্তু জস বাটলার ফর্মেও চলে আসতে পারে। এই সমস্ত প্লেয়ারদের কোনো বিশ্বাস নেই। জস বাটলার, ফিনসল্ট এই বছর যে খুব একটা ভালো খেলেছে এমনটা নয়, ফিনসল্ট যদিও বা খেলেছে, জস বাটলার সেইভাবে একদমই খেলতে পারেনি। এটা একটা ভালো দিক ভারতের জন্য। যদি জস বাটলার খারাপ ফর্মে থাকে, তবে তো অবশ্যই ভালো সুযোগ এটা ভারতীয় বোলারদের জন্য। আর একটা হচ্ছে উইল জ্যাক। যে বিষয়টা হলো, ভারতীয় টপ অর্ডারকে দেখা গেছে অফ স্পিনের এগেনস্টে স্ট্রাগল করতে এই গোটা টুর্নামেন্ট জুড়ে, আর সেখানে উইল জ্যাক কিন্তু একজন ভালো ডানহাতি অফ স্পিনার,
সেক্ষেত্রে সে যদি পাওয়ার প্লেতে বল করতে আসে যখন ভারতের ব্যাটিং হবে, সেক্ষেত্রে কিন্তু একটা ভয় ভীতি কাজ করবে যে এই বছর ভারতীয় কোনো ব্যাটসম্যানই সেইভাবে মানে পাওয়ার প্লেতে অফ স্পিনারের এগেনস্টে ভালো খেলতে পারেনি। আবার যদি তাকে নিয়ে আসা হয়, আবার যদি একটা দুটো উইকেট পড়ে যায়, তাহলে কিন্তু ভারত চাপে পড়ে যাবে। আর যত টুর্নামেন্ট গড়িয়েছে বা যত টুর্নামেন্ট গড়াচ্ছে, তত কিন্তু এই খেলার পরিস্থিতি আরও কঠিন হচ্ছে, সেটাই স্বাভাবিক। যে সমস্ত প্লেয়ারগুলো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলছে, তারা তো আর এমনি এমনি খেলছে না, তাদের যোগ্যতা আছে বলেই খেলছে। তো প্রথমের দিকে যে দলগুলো খেলেছে তার থেকে সুপার এইটের দলগুলো যোগ্যতার দিক থেকে একটু বেশি, এবার সেমিফাইনালের দলগুলো যোগ্যতার দিক থেকে আরও একটু বেশি হবে, সেক্ষেত্রে তাদের প্লেয়ারদের কোয়ালিটিও ভালো হবে। তো এই জিনিসগুলো একটা কাজ করে। তো এই যে মার্করাম কি এদিকে আরিয়ান দাত, এদের বিরুদ্ধে খুব ভালো খেলতে পারেনি ভারতের টপ অর্ডার, এবার উইল জ্যাক নিশ্চয়ই তাদের থেকে ভালো বল করবে, তো তার এগেনস্টে কতটা ভালো খেলবে সেই নিয়ে একটা সন্দেহ আছে। তবে সব কথার এক কথা, ভারত গতদিন যেমন গেম প্ল্যান বানিয়েছিল, এই যে জসপ্রীত বুমরার ওভারটাকে বাঁচিয়ে রাখা, বরুণ চক্রবর্তীকে ঠিক ঠিক সময়ে ব্যবহার করা। হ্যাঁ, এবার বরুণ চক্রবর্তী গতদিন 40 রান দিয়েছে ঠিকই, একটা উইকেট নিয়েছে, ইম্পর্টেন্ট জায়গায় এসে উইকেটটা নিয়ে গেছে, ফার্স্ট ব্রেক থ্রুটা দিয়েছে। এবার একটা উইকেট হতে পারত যেটা মানে আম্পায়ার্স কলের জন্য বেঁচে যায়। তবে 4 ওভারে 40 রান বরুণ চক্রবর্তীর মতো বোলারের দিক থেকে কখনোই আশা করা যায় না। মানে যেটুকু তার থেকে আশা করা যায় তার থেকে একটু খারাপ বল করছে ঠিকই, তবে বিশ্বাস আছে বরুণ চক্রবর্তী কামব্যাক করবে, ভালো বল করবে, ভারতকে ম্যাচ জেতানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখবে। ভারতের মিডিল অর্ডারের দায়িত্ব অবশ্যই হার্দিক পান্ডিয়া, শিবম দুবের ওপর থাকবে। শিবম দুবের সেই ইনিংসটা 4 বলে 8 রান কখনোই ভোলা যাবে না। সেই ইনিংসটা না থাকলে কখনোই হয়তো আমরা আজকে সেমিফাইনাল খেলতাম না, যেটা কলকাতায় খেলেছিল। অবশ্যই সঞ্জু স্যামসন ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু এই ছোট্ট একটা কন্ট্রিবিউশন, ছোট্ট একটা অবদান, যেটা কখনো ভোলার নয়। এই বিষয়টা নিয়ে কিন্তু জসপ্রীত বুমরা বলো, সূর্যকুমার যাদব বলো, সবাই বলেছে যে শিবম দুবের ইনিংসটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইনিংস। হয়তো 4 বলে 8 রান, কিন্তু সেটাই ভারতকে জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আবারও আজকে শিবম দুবেকে দায়িত্ব নিতে হবে, যদি তার ব্যাটের সুযোগ আসে, সে যদি ব্যাটিং করতে পারে, তো তাকে খেলতে হবে। তো মোটামুটি স্কোর হবে, ধরতে পারো 190 থেকে 200, 210 এরকম একটা রান হবে। যে ফার্স্টে ব্যাট করবে মোটামুটি রান এতটাই আসবে, এই পিচে রান হয়। তো এবার দেখা যাক, ভারতকে অবশ্যই ম্যাচটা জিততে হবে। আমরা এইটাতেই থাকবো, মানে এই আশাতেই থাকবো যে আবার সেমিফাইনাল গত বছরের মতো ফলাফল হোক, ভারত জিতুক এবং ফাইনাল খেলুক নিউজিল্যান্ডের সঙ্গে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।